2023 সালের আগস্টে দিনে 70 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে জীবন পার করতে যার জীবন এতটা দুর্বিষহ হয়ে পড়েছিল যে তিনি আত্মহত্যার কথা ভাবতেন, সেই তরুণেরা এখন কোন জাদু মন্ত্র বলে, কোন পেশাগত সাফল্যের দেখা পেয়ে 2024 সালের আগস্টের পর নতুন জীবন শুরু করছেন। খেতে হলেই ইন্টারকন্টিনেন্টাল আর চড়তে হলেই হেলিকপ্টার, মানে বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে জাতীয়ভাবে পরিচিতি পেয়ে যাওয়া এবং এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হওয়া ছাত্রদের সম্পর্কে প্রায়শই এমন বিদ্রুপাত্মক মন্তব্য করছেন, কারণ নিয়মিতভাবেই দেখা যাচ্ছে যে এই ছাত্ররা বড় বড় জায়গায় অতিথি হচ্ছেন বা অন্যদের অতিথি করছেন, আর হেলিকপ্টারে চেপে নিজেদের এলাকায় গিয়ে কম্বল বিতরণ থেকে শুরু করে নানা রকম কার্যক্রমে যুক্ত হওয়া তো চলছে সেই আগস্টের পর থেকেই। তো হেলিকপ্টারের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলছেন যে খালি সিট ছিল তাই উঠে বসেছি। ইন্টারকন্টিনেন্টালে বিরাট 1300 জনের ইফতার পার্টি আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি, তার টাকা কোথা থেকে এসেছেন তারা বলেছেন তাদের মিত্র ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছেন, কিন্তু ব্যবসায়ীদের নাম প্রকাশ করা যাবে না। অন্যদিকে এত বড় ইভেন্ট করে, যেই বিরাট ইভেন্ট মানিক মেয়া অ্যাভিনিউতে সাজিয়ে তারা তাদের দল লঞ্চ করলো, সেখানে এতগুলো বাস দিয়ে এতগুলো অংশগ্রহণকারীকে সারা দেশ থেকে আনতে কোথা থেকে টাকা এলো, এসব প্রসঙ্গে তো আলাপ চলছিলই। বিএনপি, ছাত্রদল সহ রাজনৈতিক দলগুলো সরাসরি তাদের কাছে হিসাব চাইছিল, তবে তারা বলেছে তারা নিরাপত্তার কথা ভেবে তাদের যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন সেসব ব্যবসায়ীর নাম বলছেন না। তো নিন্দুকেরা বলছিলেন আগস্টের পর থেকেই যে অনেক ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তি হয়তো এসব ব্যক্তির বড় বড় হোটেলে খাওয়া, মানে সমন্বয়কারীদের বড় বড় হোটেলে খাওয়া আর বড় বড় হেলিকপ্টারে করে গ্রাম পর্যন্ত যাওয়ার টাকা জুগিয়ে কোনো মতে টিকে আছেন নতুন বাংলাদেশে। তবে সেসব বিতর্ক এখন অন্যদিকে মোড় নিচ্ছে। যে অভিযোগগুলো আসছিল একটু একটু করে সেই আগস্টের পর থেকেই, এখন এক রকমের কাগজপত্র সহ সমন্বয়কারীদের তদবির করবার নানা অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে। অভিযোগগুলো এতটাই জোরদার হয়েছে যে জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম মিত্রপক্ষ 2018 সালের কোটা আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতা নুরুল হক নুরু, ভিপি নুরু হিসেবে যিনি পরিচিত, তার যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, তারা এখন বলেছে ইউনূস সরকার থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, তাদের এই তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্য বন্ধ করে বাইরে এসে তাদের রাজনীতি করতে হবে। তো ওই ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের বিষয়টি তারা এত গুরুত্বের সঙ্গে বলছে কেন? কারণ সবচেয়ে বেশি অভিযোগ দেখা যাচ্ছে যার বিষয়ে, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিচালনা করেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো এই উপদেষ্টার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টার নানা তদবির নিয়ে সংবাদ মাধ্যম এবং ফেসবুক সরগরম। এর মধ্যে প্রথম যে খবরটি বেরিয়ে আসে সেটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তদবিরের একটা চিঠি বেরিয়ে আসে। সেখানে তিনি তদবির করেন জনাব মোহাম্মদ এজাজ নামের একজনের জন্য, যিনি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান। এখন সেই চেয়ারম্যান সাহেব, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সাহেব মোহাম্মদ এজাজ কেন মন্ত্রীর, মানে এই ছাত্র উপদেষ্টার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সবচেয়ে পছন্দের ব্যক্তি হলেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। তো সেই তদবির পত্রে অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে উপদেষ্টা লিখেছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এই মোহাম্মদ এজাজের পদায়ন হলে এই প্রতিষ্ঠানের কাজের বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে, কাজেই তাকে যেন প্রশাসক হিসেবে 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এখন সেটা ফেব্রুয়ারি মাসের ঘটনা, তারপর সেই নিয়োগ ঘটে গেছে। এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো নিয়েই আসলে খেলা যাচ্ছে এবং খেলছেন সমন্বয়কারীরা। সেই অভিযোগ নুরুল হক নুরু সহ ফেসবুক এবং ফেসবুকের বাইরের সমালোচকদের। কারণ ঢাকা ওয়াসার প্রায় 150 পদে চুক্তিভিত্তিক নিয়োগের একটা সুযোগ তৈরি হয়েছিল এবং সে খবর বেরিয়ে এসেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গার সমন্বয়কারীরা, বিভিন্ন জেলার সমন্বয়কারীরা এই চুক্তিভিত্তিক নিয়োগগুলো দিতে
তদবির করেছেন। এখন এর ব্যাখ্যা হিসেবে সমন্বয়কারীরা কি বলেছেন? এর ব্যাখ্যা হিসেবে সমন্বয়কারীরা বলেছেন যে শুধু তারা তদবির করেন নাই, একে এটা চুক্তিভিত্তিক নিয়োগ, কাজে এটা ঢাকা ওয়াসার কোনো স্থায়ী পদ নয়, দ্রুত নিয়োগ দরকার ছিল, কাজেই তারা একরকমের সাহায্য করেছেন। দ্বিতীয় কথা, তারা বলেছেন যে এই নিয়োগ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, কাজে এটা ঢাকা ওয়াসার নিয়োগ নয়। যেন ঢাকা ওয়াসাতে তদবির করলে দোষ আছে, ঠিকাদারি প্রতিষ্ঠানে তদবির করে যদি কারো চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কোনো দোষ নেই। তো এমন যুক্তি তারা হাজির করেছেন। সর্বশেষ তারা ফেসবুকে যুক্তি দিচ্ছেন যে শুধু সমন্বয়কারীরা তদবির করেছে বলে বদনাম হবে কেন সংবাদ মাধ্যমে? বদনাম করতে হলে বলতে হবে যে এই 150 পদের অনেকগুলো পদের জন্যই ছাত্রদল নেতারা, বিএনপির নেতারা, ব্রিগেডিয়াররা, জেনারেলরা, মানে সামরিক বেসামরিক নানা উচ্চ পদস্থ লোক এবং রাজনৈতিক প্রভাবশালী লোকই তো এই তদবির করেছে। তো কয়েকটা তদবির সমন্বয়কারীরা করলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা করলে অসুবিধাটা কি? মানে জাতীয় নাগরিক পার্টি, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির নেতারা করলে অসুবিধাটা কি? মানে পরিস্থিতি এমন যে জুলাই আগস্টে এত মানুষের মৃত্যু, মানে এত হতাহতের ঘটনার এত বড় আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে হলো যেন এই বৈষম্য রোধ করতে যে শুধু আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা তদবির করে নিয়োগ দেবেন তা চলবে না, তা চলবে না। নিয়োগ হতে হবে সকলের সমান সুযোগের তদবিরের ভিত্তিতে, এবং সেই তদবিরে একরকম সবসময় অগ্রাধিকার পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরিয়েছেন যারা, সেই আন্দোলনের সমন্বয়কারীরা। চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ চলমান আছে। ঢাকার এক সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে তার তদবিরের চিঠি বেরিয়ে পড়ার পর এখন খবর পাওয়া যাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 129টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের বিষয়েও তারা কাজ করছেন, তারা তদবির করছেন, এবং তারা আসলে একরকমের নিয়োগ পরীক্ষা নিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে রূপায়ণ সেন্টারে, বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে যেই অফিস থেকে, সেই অফিসে বসে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতারা নাকি পরীক্ষা নিয়ে 129টি ওয়ার্ড কাউন্সিলর পদে প্রশাসক নিয়োগের কাজ করছেন। এখন সেই বিষয়ে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মানে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে, তিনি আসলে একরকমের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। জনসভাতেই তিনি এই কথা বলছেন। তিনি বলেছেন, শোনা যাচ্ছে একজন উপদেষ্টার নেতৃত্বে বা প্ররোচনায় ব্যাপক ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রশাসক নিয়োগ করার চেষ্টা চলছে। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তারা সফলভাবে তা সম্পন্ন করতে পারবে না, জনগণ তাদেরকে একদিনের জন্যও অফিসে বসতে দেবে না। তো বুঝতে পেরেছেন যে এই ঘটনাগুলো আসলে এখন আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না। এমনকি ওয়াসার নিয়োগ বাণিজ্য নিয়ে আমজনতার দল নামে এক দলের নেতা, তিনিও সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে সমালোচনা করেছেন। কাজে সংবাদ মাধ্যম হয়তো এমনি লিখতে পারছিল না, লিখতো না, কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর নেতারা যেহেতু সরাসরি এই সমন্বয়কদের, ছাত্র উপদেষ্টাদের বাড়া ভাতে ছাই দিতে চাইছে, মানে এই তাদের এই নিয়োগ করার অধিকারটাকে প্রশ্নের মুখোমুখি করতে চাইছে, সে সূত্রে সংবাদ মাধ্যমগুলো এ ধরনের খবরে এখন সয়লাভ। এরকম উদাহরণ নানা জায়গায় এদিক ওদিক থেকে পাওয়া যাচ্ছে। যেমন উদাহরণ এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, মানে উদাহরণ মানে খবরই হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা পদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষক হিসেবে একজন নিয়োগ পেয়েছেন। তার নাম রাশেদুল ইসলাম ওরফে রাশেদ রাজন, এবং পত্রিকায় লেখা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন সভা সেমিনারে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া শুরু হয়, এবং তারপর তাকে হঠাৎ করে উপাচার্য জরুরি ভিত্তিতে অ্যাডহক নিয়োগ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা পদে বসিয়ে দেন, এবং এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ হয়ে যায়। মানে তার মানে শুধু সমন্বয়করা পদাধিকারে এখন একটা অগ্রাধিকার পাচ্ছেন নানা জায়গায় তাই নয়, সমন্বয়কদের পৃষ্ঠপোষকদেরও নিয়োগের খবর আসছে। তো সে
সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকটি খবরও আসে যে স্নাতকের ফল প্রকাশের আগেই প্রথম শ্রেণীর চাকরি পেয়ে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে একজন। তো এরকম উদাহরণ গত কয়েক মাসে নানা জায়গা থেকে বেরিয়ে আসতে শুরু করে। কারণ দেখুন, আসলে খুব রাগঢাক ছিল না। আপনাদের মনে থাকবে যে 5ই আগস্টের পর থেকেই একেবারে উচ্চ আদালত থেকে বাংলাদেশের স্কুল, কলেজ সহ নানা সকল প্রতিষ্ঠানে, মানে ব্যাংক, বিমা, আদালত, সকল প্রতিষ্ঠানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দল বেঁধে সমন্বয়কারীদের নেতৃত্বে কখনো বা তাদের নামে কখনো গিয়ে মব গিয়ে একে টেনে নামিয়েছে, ওকে উঠিয়েছে, এর পদায়ন করেছে। তখন এই বিষয়টিকে ফ্যাসিস্ট মুক্ত সমাজ গড়ার এক আন্দোলন বলে বাংলাদেশে মনে করা হয়েছে। তো সেই আন্দোলনের অংশ হিসেবেই সম্ভবত এখন এই নিয়োগ বাণিজ্য বা এই তদবির বাণিজ্য একটা কাঠামোগত ভিত্তি পেয়েছে। তো নিন্দুকেরা নানা কিছু নিয়েই প্রশ্ন তোলেন, ইন্টারকন্টিনেন্টালে খাওয়া নিয়ে প্রশ্ন তোলেন, হেলিকপ্টারে মানে 5 তারায় খাওয়া নিয়ে প্রশ্ন তোলেন, তো হেলিকপ্টারে ওঠা নিয়ে প্রশ্ন করেন। নিন্দুকেরা এই সমন্বয়কারীদের বিয়ে নিয়েও প্রশ্ন করেন। এই সম্প্রতি যিনি একেবারে এই সবে যার বিয়ের খবর বেরিয়েছে সব পত্রপত্রিকায়, সেই ব্যক্তির নাম রাফি, চট্টগ্রামের তিনি সমন্বয়কারী। এই রাফির বিরুদ্ধে আসলে প্রথম খবর আসে, যেই সমন্বয়কারীর বিরুদ্ধে প্রথম খবর বের হয় এবং পরে যেটা রিউমার স্ক্যানার দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয় যে এই রকম অভিযোগ সরাসরি ভিত্তিহীন, যে চট্টগ্রাম বন্দর এলাকার সকল কার্যকলাপ এই চট্টগ্রামের সমন্বয়কারী রাফি তিনি নিয়ন্ত্রণ করছেন। তো তিনি সবে বিয়ে করেছেন এবং সে সময় রিউমার স্ক্যানার দিয়ে সে কথা বলা হলেও অনেক ব্যক্তিরা তখন ফেসবুকে লেখেন যে যদি সেটা ভিত্তিহীনই হবে তাহলে সামরিক গোয়েন্দা সংস্থার যে পত্রিকা, মানে এই অভিযোগের সম্পর্কে আমি নিশ্চিত করতে পারবো না, সাংবাদিকদেরই কেউ কেউ লেখেন যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দেওয়া পত্রিকা, তাসনিম খলিল স্ট্যাটাস দেন যে তারা নাকি এ ধরনের কথা লিখছেন সমন্বয়কদের সম্পর্কে, যে রাফি চট্টগ্রাম বন্দরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করছেন এবং তার কাছে তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ঢুকে গেছে। তো এই সব গুজব কিংবা অভিযোগ, এসবের মধ্যে কেন এই সমন্বয়কারীরা হঠাৎ করে কি রোজগার করছেন? ধরুন সবে বিয়ে করেছেন যে রাফি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী, মানে কোন আয় রোজগারের ভিত্তিতে সেই মানে আগস্টের পর থেকে একের পর এক সমন্বয়কারীর হাতে কন্যাদের তুলে দিচ্ছেন বাবা মায়েরা, কিংবা তারা বিয়ে করছেন, সে প্রসঙ্গ নিন্দুকেরা বারবার তুলছেন। এ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাস না পড়লেই নয়। এই স্ট্যাটাসটি আসলে সমন্বয়কারীদেরও হয়তো মনে করিয়ে দেওয়া দরকার। আপনারা জানেন যে সারা বাংলাদেশে সচিবালয় থেকে আদালত, পদায়ন, নিয়োগ, টেনে নামানো, এগুলোর যিনি নেতৃত্বের ভূমিকায় ছিলেন তার একজন হাসনাত আব্দুল্লাহ। তো সেই হাসনাত আব্দুল্লাহ 2023 সালের আগস্ট মাসে, মানে 2024-এর আগস্টে তো তারা ফ্যাসিস্টের পতন ঘটালেন, 2023-এর আগস্টে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে অর্থ কষ্টের মধ্য দিয়ে একজন চাকরি প্রার্থী যুবককে যেতে হয়, যেই মানে ক্ষুধা, অপমান, না পাওয়ার বঞ্চনার মধ্য দিয়ে যেতে হয়, তাতে রীতিমতো আত্মহত্যা করতে ইচ্ছা করে। এবং তিনি তখন লিখেছিলেন যে আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি, এবং ঠিক আত্মহত্যা করার জন্য তার কাছে যা যা কারণ আছে তার মধ্যে তিনি লিখেছিলেন অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত, আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে, মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত, কাটছাট করে এই ঊর্ধ্বগতির বাজারে 70 টাকায় সারাদিন পার করতে হয়। ক্যান্টিন বয় যখন গরু খাওয়াতে চায় তখন টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। লজ্জা শরমের মাথাকে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোলের জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যায়। ডিম, আলু, ডাল জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। 2023 সালের আগস্টে দিনে 70 টাকা খরচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে জীবন পার করতে যার জীবন এতটা দুর্বিষহ হয়ে পড়েছিল যে তিনি আত্মহত্যার কথা ভাবতেন, সেই তরুণেরা এখন কোন জাদু মন্ত্র বলে, কোন পেশাগত সাফল্যের দেখা পেয়ে 2024 সালের আগস্টের পর নতুন জীবন শুরু করছেন, বিয়ে করছেন,
কিংবা সংবাদ মাধ্যমে দাপটের সাথে বলছেন যে তাদের বন্ধুরা এত ধনী, এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তাদের বন্ধুরা এত ধনী যে তিনি কোনোদিন প্রাডো কোনোদিন ভলভো চড়েন। আমার মনে হয় সেই জাদু মন্ত্রের রহস্য এখন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে তরুণ নেতৃবৃন্দ ফাঁস করতে চাইছেন। এবং আমার ধারণা যে সমন্বয়কেরা যদি সাবধান না হন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যদি একটু সামলে না চলেন, তাহলে সামনের দিনগুলোতে তাদের এরকম আরো অনেক কীর্তি ফাঁস হতে থাকবে।